নমস্কার, জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। 3:03 খবরের শুরুতে আমি শুক্লা যে খবর আপনাদেরকে দেব, এই রাজ্যে ফের এনআরসি নোটিশ ধরানো হয়েছে একজনকে এবং তিনিও কোচবিহারের বাসিন্দা। কে তিনি, কেন তাকে এই নোটিশ, কি তিনি বলছেন, সবটাই জানাবো। আর আমি সৈকত আপনাদেরকে জানাবো যে বাংলায় স্যার কবে, বিহারের পর বাংলায় কি স্যার হবে খুব দ্রুতই, এমনই জল্পনা সামনে উঠে আসছে নির্বাচন কমিশনের একটা ট্রেনিংকে ঘিরে। কি সেই বিষয় আপনাদের জানাবো, সঙ্গে থাকুন। আর এরপর আমি পায়েল আপনাদেরকে জানাবো যে শাশুড়ির আজব জামাই আদর। শুরুতে যে কথা আপনাদেরকে জানাচ্ছিলাম, এবার ফের এনআরসি তরফ থেকে নোটিশ এসেছে কোচবিহারের মাথাভাঙার বাসিন্দাকে নোটিশ দেওয়া হয়েছে। নিশিকান্ত দাস তার নাম। এই নিশিকান্ত দাসকে অসম থেকে এনআরসির নোটিশ ধরানো হয়েছে। ফালাকাটার পর এবার মাথাভাঙা নিশিকান্ত পেয়েছেন এনআরসি নোটিশ। এর আগে এনআরসি নোটিশ হাতে পান ফালাকাটার অঞ্জলি শীল। তাকে নোটিশ পাঠানো হয়েছে বিজেপি শাসিত অসম সরকারের তরফ থেকে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। কারণ এর আগে অঞ্জলি শীল তিনি বলেছিলেন যে তার নামে নোটিশ এলো, তিনি হাতে পাননি, যদিও পার্থপ্রতিম রায় তিনি সেটা কিন্তু পোস্ট করেছিলেন। আর এবার কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা যার নাম নিশিকান্ত দাস, তিনি নোটিশ পেয়েছেন অসম থেকে, তার কাছে এনআরসির নোটিশ এসেছে। ফালাকাটার পর এবার মাথাভাঙার নিশিকান্ত দাস, যাকে এনআরসির নোটিশ দেওয়া হয়েছে এবং যাকে কেন্দ্র করে এই মুহূর্তে শাসক এবং বিরোধীর মধ্যে তরজা তুঙ্গে। এই নোটিশ কেন এলো? কারণ অসমে এক সময় তিনি কাজের জন্য গিয়েছিলেন, সেই সময় তাকে ধরা হয়, তাকে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তী সময় তাকে ছেড়েও দেওয়া হয় উপযুক্ত তথ্য প্রমাণ এবং নথি দেখার পর। কিন্তু অনেকগুলো বছর কেটে যাওয়ার পর কেন এই ব্যক্তিকে নোটিশ ধরানো হলো তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। তার নাম নিশিকান্ত দাস, অসম থেকে তাকে এনআরসির নোটিশ দেওয়া হয়েছে। ফালাকাটার পর এবার মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস। পুলিশ আমাকে দেখে আমাকে ধরলো, কইছে তুমি বাংলাদেশি লোক, এই কথা বললে আমাকে থানায় নিয়ে গেল। পরে কন্ট্রাক্টর আসলো, আইসা বলতেছে যে স্যার এইগুলা মানুষ কুচবিহারের মানুষ, গরিব মানুষ, এতে কাম করবার আইসে, এইগুলা বাংলাদেশি না। তারপরে আমি বাড়িতে আইলাম, আইসা প্রমাণপত্র নিয়ে গেলাম, নিয়ে দারোগারে দেখাইলাম। উনি আমার প্রমাণপত্র দেখে অ্যাড্রেসটা মানে সম্পূর্ণ কিছু লেখছে, আমার বাড়ি কোথায় কি সমস্ত লেখালেখি করে রাখছে। তাকে বলছে যে তুমি কুচবিহারের মানুষ, আমি প্রমাণপত্র পাইছি, এতে কাজ করেন, কোনো চিন্তা নাই। তারপরে আমি আরো 6 মাস কাজ করলাম ওইখানে, করে তারপর বাড়িতে এসে গেলাম, আসছি আর যাই নাই। নোটিশটা মোটামুটি 1.5 মাস হয়েছে আইসে। নিশিকান্ত দাসের বক্তব্য শুনলেন, তবে তার আগে অঞ্জলি শীল ফালাকাটার বাসিন্দা, তাকেও এই এনআরসি নোটিশ ধরানো হয়েছিল এবং তারও আগে কোচবিহারের উত্তম ব্রজবাসী, যাকে একেবারে একুশের মঞ্চে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসম সরকারের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগরে দিয়েছিলেন, সেই বক্তব্য শোনা। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন, আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিএলওদের ট্রেনিং দেওয়া হচ্ছে নজরুল মঞ্চে। কিসের জন্য এই ট্রেনিং? মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি বলছেন যে আমাদের তৈরি থাকতে হবে, যে কোনো সময় স্যার হতে পারে। অর্থাৎ যে বিশেষ নিবিড় পর্যবেক্ষণ ভোটার তালিকায় ইতিমধ্যেই বিহারে সেই কাজ গতকাল শেষ হয়েছে। এরপর মনে করা হচ্ছে 1 আগস্ট একটা খসড়া তালিকা প্রকাশ হতে পারে। তার মধ্যেই বাংলায় স্যার নিয়ে যে বিষয়টি সামনে আসছে, তাহলে বাংলায় কি যে কোনো সময় এসআইআর চালু করা হবে? এই প্রসঙ্গ নিয়ে যখন কার্যত বিভিন্ন রাজনৈতিক দল তারা মনে করছেন যে বিহারের পর বাংলা, মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন যে বিহারের পর বাংলায় স্যার চালু করতে পারে কেন্দ্র, এমনটাই সম্ভাবনা। ঠিক সেখানে দাঁড়িয়ে কিন্তু নির্বাচন কমিশন বিএলওদেরকে ট্রেনিং দিচ্ছে, বিশেষ ডিভিশনাল অফিসারদের ট্রেনিং, এবং সেই ট্রেনিং ঘিরেই তাহলে সামনে উঠে আসছে তাহলে কি এরপর বাংলায় স্যার অর্থাৎ এসআইআর
বিহারে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে এসআইআর এর বিরুদ্ধে গোটা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা সোচ্চার হয়েছেন। তারা বলছেন যে এর পেছনে অন্য রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, কেন্দ্রীয় সরকার জোর করে চাপিয়ে দিতে চাইছে। আর ঠিক সেই আবহে যখন বিরোধীরা সংসদেও তুলকালাম করছেন, আমরা দেখছি যে বিহারেও বিরাট বিক্ষোভ চলছে প্রতিদিনই নিয়ম করে। ঠিক তার মধ্যেই বাংলায় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ বা ট্রেনিং ঘিরে নতুন করে আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে। তাহলে বিহারের পর কি এবার বাংলা? এই প্রসঙ্গে কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিক তিনি বলছেন যে আমরা স্যারের জন্য তৈরি থাকছি, যে সিলেবাসে ট্রেনিং দেওয়া হচ্ছে তার মধ্যে স্যারও অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে বাংলায় কি এবার স্যার চালু হতে চলেছে? এই জল্পনা কিন্তু রয়েছে। ইলেকশন আছে, ওটা তো হবে 6-8 মাস পরে। আমরা পরে তো এসব ট্রেনিং করতে পারবো না। এটা তো পার্ট টাইম কাজ করছে, বিয়েরও তো ফুল টাইম কাজ করছে না। এখানে ওদের পরে ট্রেনিং আমরা থাকতে পারবো না। ট্রেনিং এটা খাটিয়া হয়, সব হয়। আমরা গোটা সিলেবাস এবারই করাবো না, যেটা আছে এসআইয়ের পার্টটা এবারই করি। এসআইয়ের যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। একদিন ট্রেনিং আছে, আপনার যে আছে ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশন আছে, আপনার ফর্ম 6-7-8 আছে, আপনার এনিমিনেশন আছে, আপনার PCI নেট আছে, আপনার অ্যাপ আছে, যে আছে গেলো অ্যাপ আছে, সব জিনিস ট্রেনিং চলছে। নজরুল মঞ্চে নির্বাচন কমিশনের বিশেষ ডিভিশন লেভেলের বৈঠক, যেখানে উপস্থিত রয়েছেন মূলত প্রেসিডেন্সি ডিভিশনের যে 4টি জেলা রয়েছে, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার সমস্ত বুথ লেভেল অফিসাররা এবং তার সঙ্গে সঙ্গে যারা সুপারভাইজার এবং AERও তারাও উপস্থিত রয়েছেন। সিওর বক্তব্য যে এই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু সমস্ত রকমের প্রস্তুতি রাখা হচ্ছে, অর্থাৎ এসআইআর নিয়েও সমস্ত প্রস্তুতি রাখা হচ্ছে। সিওর বক্তব্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে যে এই ধরনের ডিভিশন লেভেল বৈঠক এর আগে কখনো হয়নি। এই প্রথম কিন্তু এই ধরনের ডিভিশন লেভেল বৈঠক হয়েছে। মূলত এর আগে দেখা গিয়েছিল যে জেলা ভিত্তিক বৈঠক হতে, সাব ডিভিশনাল লেভেল বৈঠক হতে বা ব্লক লেভেলে বৈঠক হতে, কিন্তু এবার সরাসরি ডিভিশন লেভেলে বৈঠক হচ্ছে একেবারে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে। তার সঙ্গে সঙ্গে নির্বাচনের অনেক আগে থেকে এই ধরনের বৈঠক কিন্তু কার্যত জল্পনা উস্কে দিচ্ছে যে তাহলে কি এবার এ রাজ্যেও এসআইআর আসন্ন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। শাশুড়ির আজব জামাই আদর, এবার সেদিকে নজর রাখছি। শাশুড়িকে মা পরিচয় দিয়ে ভারতের নাগরিক, বাংলাদেশি জামাই হলেন ভারতীয় নাগরিক। বাগদার ভোটার তালিকায় বাংলাদেশি জামাইয়ের সন্ধান। অভিযুক্তের নাম রেজাউল, বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা এই ব্যক্তি। আপনার সঙ্গে কবে বিয়ে হয়েছিল? 30 বছর আগে। তখন কি আপনি জানতেন? না, বাংলাদেশি জানতাম না, পরে জানতে পারি। এখন কি করবেন? আপনি তো ভারতীয়, আপনার স্বামী তো বাংলাদেশি। আমাদের স্বামী তো অনেক আগে ছেড়ে চলে গেছে, এখন তো তার সাথে তো আর আমার থাকা সম্ভব না। উনি যেখানে ভোটার তালিকায় নাম তুলেছে, হ্যাঁ, আপনার মাকে? আমার নামে। নিজের মা বলে? হ্যাঁ, নিজের মা। কথা বলবো, মনোজ মন্ডল রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। মনোজ, একেবারে আজব জামাই আদর, বাংলাদেশি ব্যক্তি, সে এই রাজ্যের ভোটার তালিকায় তার নাম। একেবারে এটাই দেখো, 26-এ নির্বাচনের আগে কিন্তু শাসক দল মরিয়া হয়ে উঠেছে ভুতুড়ে ভোটার খুঁজে বার করবার জন্য। ঠিক সেরকমই কিন্তু এই যে বনগাঁ বাগদা, অর্থাৎ যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকাতে কিন্তু ছানবিন করা শুরু করেছে এবং এর আগে কিন্তু একাধিক ভুতুড়ে ভোটার সন্ধান পেয়েছে। পরবর্তীতে কিন্তু গতকালকে আবারও একটা ভুতুড়ে ভোটারের সন্ধান পেয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের নাগরিক। তিনি কিন্তু ভারতবর্ষে এসে ভারতীয় মহিলাকে বিয়ে করে কিন্তু সেখানে তার শাশুড়ির কে নিজের মা বানিয়ে তার পরিচয় দিয়ে কিন্তু তার পরিচয়পত্র তৈরি করছে, এমনটাই জানা গেছে। এই ঘটনা সূত্রে জানা গেছে যে এই যে রিয়াজুল মন্ডল, অর্থাৎ যে বাংলাদেশের বাসিন্দা, তার কিন্তু ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সেই ঘটনার তদন্ত করতে গিয়ে কিন্তু জানতে পারে যে এই যে রিয়াজুল মন্ডল, তিনি কিন্তু বাংলাদেশের বাসিন্দা। এবং তারপরে পুরো বিষয়টি সামনে আসে। ধন্যবাদ। স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা ঠিক কি বলছে পুরো বিষয় নিয়ে শুনবো। বাগদা ব্লকে কয়েকশো এরম রিজাউল ঘুরে বেড়াচ্ছে। এগুলো হলো অন্য কিছু নয়, তৃণমূলের ভোট ব্যাংক এগুলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি প্রেম দেখাচ্ছে, এটা ভোটের কারণে। উনি এই রিজাউলদের বাঁচানোর জন্য
এই রোহিঙ্গাদের বাঁচানোর জন্য উনি নতুন করে বাঙালি প্রেম দেখাচ্ছেন। আমরা খোঁজ খবর নিয়ে যেটা দেখলাম যে এটা বাম জমানায় যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামপন্থী সরকার ক্ষমতায় ছিল তখনই এটা বেশি করে হয়েছে, এবং সরকারের বিভিন্ন স্তরের অন্ধে অন্ধে যে দুর্নীতি বাসা বেঁধেছিল সেটা এর থেকেই প্রমাণিত যে এরা পয়সা দিয়ে সেই সময় এরা ভোটার লিস্টে শাশুড়িকে মা বানিয়ে নাম তুলেছে, এবং সেটা পরবর্তীকালে যখন এটা যাচাই করা হয় ধরা পড়ে তখন আমাদের কাছে খবর আছে যে এরা সেই ভয়তে, গ্রেপ্তার হওয়ার ভয়তে এরা এদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কাথির পিছাবনিতে পাঁশকুড়ার চিপস কাণ্ডের ছায়া। কারণ স্কুলের ছাত্রীকে কটূক্তির অপবাদ ছাত্রের বিরুদ্ধে, এবং তা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে ওই ছাত্র। বাবা, আমি ভুল করিনি, ওই মেয়েটিকে চিনি না। সুইসাইড নোটে এই কথাই কিন্তু লিখে যায় ওই ছাত্র, এমনটাই পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। এই ছাত্রের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে কটূক্তির অভিযোগ রয়েছে, এবং পিছামরি বাজারে এই ছাত্রকে আজকে মারধর করা হয়, অপমান করা হয়, এমনই অভিযোগ। আর সেই সময় উপস্থিত ছিলেন ছাত্রের বাবা মাও। পরদিন সকালে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী অবস্থায় ওই ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে একেবারে বাজারের মধ্যে আজকে মারধর করা হয়েছে, অপমান করা হয়েছে, এবং তা সহ্য করতে না পেরেই ওই ছাত্র আত্মঘাতী হয়েছে, এমনটাই অভিযোগ করছে পরিবারের সদস্যরা। এবং সেক্ষেত্রে এই ছাত্র সুইসাইড নোটও কিন্তু লিখে যায়, এবং সেখানে সে উল্লেখ করে, বাবা, আমি ভুল করিনি এবং ওই মেয়েটিকে আমি চিনি না। সুইসাইড নোটে একথা উল্লেখ করে ওই আত্মঘাতী ছাত্র, এমনটাই পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। একেবারে পাঁশকুড়া কাণ্ডেরই ছায়া কিন্তু দেখা যাচ্ছে এখানে। আমরা কথা বলেছিলাম এই ছাত্রের বাবার সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনান। কালকে বাজার উপর অনেকজন ছিল, বাজার উপর হয়েছে, ছেলেকে অপমান করিয়েছে। ছেলে বলছে আমি ছিলাম না, অন্য ছেলে ছিল, বন্ধুবান্ধব ছিল, হ্যাঁ আমি না। কিন্তু তা সেই মেয়ে এসে বললো হ্যাঁ না এই ছেলে, সেই মেয়ে তার বাবা এত টর্চার করেছে এই জন্য আমার ছেলেটা আজকে মারা গেছে। হ্যাঁ কিন্তু লিখেও গেছে, নোটিশ দিয়েও গেছে, লিখেও গেছে আমার ছেলে যে বাবা আমি ভুল করিনি, আমি সেই মেয়েকে চিনিও না। হ্যাঁ একটা মেয়ে হয়ে আর একটা একটা ছেলের তার বাবা নাবালিকা বাবা হয়ে একটা ছেলেকে বুঝলো না, স্কুলে নিয়ে বসলো না, রাস্তায় স্ট্যান্ডে তার বন্ধুবান্ধবকে নিয়ে ছেলেকে অপমান করে আমার ছেলেকে এরা মেরে ফেলেছে। আর আমি চাই না যে মেয়ে হলো বলে নাবালিক মেয়ে হলো বলে মেয়ের বাপ হয়ে এরকম সবাই ছেলেকে ফাঁসিয়ে, আমার যেরকম ছেলে সবারই সঙ্গে ছেলে এরকম যেন না হয়, আমি তার শাস্তি চাই। ঠিক কোন মানসিকতা থেকে বা কোন প্রবণতা থেকে এরকম আত্মঘাতী হওয়ার প্রবণতা বাড়ছে, কেন এটা হচ্ছে? আমরা কথা বলেছিলাম চিকিৎসক সুবীর হাজরা চৌধুরীর সঙ্গে, মনোরোগ বিশেষজ্ঞ। তিনি বলছেন এই সময়ে, এই যে সময়টা, এই সময়টাতে দেখা যাচ্ছে যে এই বয়সের পড়ুয়ারা তারা খুব আবেগপ্রবণ, হঠকারী সিদ্ধান্ত, তারই পরিণতি এটা। যে কোনো স্বাভাবিক লোক, আমি আপনি, আমরা জীবনে বয়স গেলে কেউ আমাদের অপমান করেনি বা আমরা কাউকে অপমান করিনি এরকম ঘটনা ঘটবে না। জীবনে বাঁচতে গেলে এরকম হতেই থাকবে। কিন্তু বয়স সন্ধির সময় এরা তারা একটু হঠকারী হয়, আবেগপ্রবণ হয়, তারা হয়তো এইসব গুলো সহ্য করতে পারে না। অনেক বেশি বয়সেও আবেগপ্রবণ হঠকারী ব্যক্তিত্বরা হয়তো পারে না। তাই জন্য এটা দেখতে হবে যে আমাদের হয়তো কিছুটা আবেগপ্রবণতা এবং হঠকারী চিন্তাধারাটা বাড়ছে, সেই ব্যাপারে অভিভাবকদের, টিচারদের সকলেরই খেয়াল রাখতে হবে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বেসরকারি সংস্থার হাতে কি এবার তুলে দেওয়া হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর একটি অংশ। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যে মেট্রো পরিষেবা চলে ইস্ট ওয়েস্টের, সেই পরিষেবাকে এবার বেসরকারি হাতে তুলে দেওয়ার কি পরিকল্পনা হচ্ছে? ইতিমধ্যেই আগ্রহপত্র প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে সে পত্র প্রকাশ করে তারা দেখতে চাইছেন যে কোন সংস্থা কারা কারা এতে আগ্রহ প্রকাশ করছেন। 31শে জুলাই সেই আগ্রহপত্রের
ওপেন করা হবে, সিল খোলা হবে, এমনটাই জানা যাচ্ছে। এবং যে বিষয়টি সামনে উঠে আসছে যে সরকারের সঙ্গে সঙ্গে এবার বেসরকারি সংস্থার হাতেও তুলে দেওয়া যায় কিনা, এ নিয়ে আধিকারিকদের মধ্যে একতরফা আলোচনা হয়েছে বৈঠকেও, মেট্রো কর্তৃপক্ষের বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এবং সব মিলে যেটা দেখা যাচ্ছে যে ইস্ট ওয়েস্ট যে মেট্রো, সেই মেট্রো যেটা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত চলে, সেই সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়া যায় কিনা এ নিয়ে আগ্রহপত্র প্রকাশ করেছে মেট্রো রেল। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পথের চাকা কবে গড়াবে তা নিয়ে যেমন জল্পনা রয়েছে, তেমনি 31শে জুলাই যখন বিশেষ টেন্ডার ওপেন হবে তখন সে টেন্ডার বা দরপত্র কোনো বেসরকারি সংস্থার হাতে চলে যায় কিনা তা নিয়েও এই মুহূর্তে জল্পনার তুঙ্গে। এক্ষেত্রে সবথেকে বেশি আগ্রহ দেখিয়েছে দিল্লি মেট্রো, যারা একটি স্বশাসিত সংস্থা এবং দিল্লির পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে মেট্রো পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের ভার তারা গ্রহণ করে। এবং এই কাজে তাদের দক্ষতার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত যদি ইস্ট ওয়েস্ট মেট্রো বেসরকারি হাতে চলে যায় তাহলে আরও উন্নততর পরিষেবা দেওয়া সম্ভবপর হবে, এমনটা রেল বিশেষজ্ঞদের ধারণা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। তৃণমূল এবং বিজেপির তরফ থেকে সুদীপ রাহা এবং সজল ঘোষ কি বলেছেন শোনাবো। বেসরকারীকরণ তো সবই করেছে, রেল করেছে, কোল করেছে, সেল করেছে, LIC করেছে, এখন এটাও করছে, এর আগে হাওড়া স্টেশনও করেছিল। ব্যাপারটা হচ্ছে সব পাড়ায় একটা করে এরকম ছেলে থাকে যারা তাদের মায়ের গয়না, বহু কষ্টে অর্জিত টাকা পয়সা সেগুলোকে বিক্রি করে দিয়ে তারা জুয়া খেলে, সাট্টা খেলে। তাদেরকে আমরা পাড়ায় বলি কুলাঙ্গার সন্তান। তা ভারতবর্ষের ভারত মাতার যদি অলংকার, তার মধ্যে ভারত মাতার অলংকার রেল, কোল, সেল, মেট্রো, তা বিজেপি নরেন্দ্র মোদী তিনি তাহলে ভারত মাতার সেই কুলাঙ্গার সন্তান। এরা না দিচ্ছে জমি অন্যান্য স্টেটে, এটা হচ্ছে স্টেট অ্যান্ড রেল জয়েন্ট ভেঞ্চার। এখানে ওই পুলিশ ব্যারাকের পাঁচিল ভাঙবো না, রেল স্টেশন সরাও, আমরা সেটাও দেখেছি। গত কয়েকদিন আগে এটাও দেখেছি, জলের লাইন নষ্ট হবে বলে সেইখানে কয়েকটা জলের লাইন সেখানে স্টেশন করতে দেবে না। এ রাজ্যের গাড়ি ভিন রাজ্যের সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, গাড়ি না দেখেই জারি ফিটনেস সার্টিফিকেট, গাড়ি না দেখেই মিলছে দূষণ ছাড়পত্র। চাঞ্চল্যকর এই তথ্য একেবারে রাজ্য পরিবহন দপ্তরের হাতে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনায় এমন 6500 কমার্শিয়াল গাড়ি গত 90 দিনে 3 জেলায় এই গাড়ির সন্ধান মিলেছে। টেস্টিং সেন্টারে না গিয়ে একেবারে বাড়িতে বসেই হাতে পেয়ে যাওয়া গিয়েছে সার্টিফিকেট। 3 মাস আগে হাওড়ায় আটক করা হয় এক অটো এবং অটো চালকের কাছে উত্তরাখণ্ডের সংস্থার ফিট সার্টিফিকেট। ফিটনেস কারচুপি রুখতে এবার মেগা অভিযান পরিবহন দফতরের। রাস্তা দিয়ে একটি গাড়ি চলছে, সেই গাড়ি থামিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সেই গাড়ির থেকে ফিটনেস সার্টিফিকেট দেখতে চাইলেন পলিউশন সার্টিফিকেট। গাড়ি পুলিশকে সার্টিফিকেট দেখালো, সবকিছু ওকে, সেই গাড়িকে যেতে দেওয়া হলো। ঠিক এর নেপথ্যে কি বিশাল মাপের দুর্নীতি, সেই দুর্নীতির আংশিক পর্দা ফাঁস করেছে রাজ্যের পরিবহন দপ্তর। বিষয়টি প্রথম ধরা পড়ে হাওড়া RTOতে। দেখা যায় এখানে একাধিক অটো চলছে, যে অটোগুলোর পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার কথাই নয়, সেগুলো সমস্ত ফিটনেস সার্টিফিকেট জোগাড় করেছে দেশের নানা অন্য রাজ্য থেকে, যার মধ্যে রয়েছে হরিয়ানা, যার মধ্যে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহার। কিভাবে এটা সম্ভব হলো তা নিয়ে তদন্ত করতে করতে অবশেষে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে। তার কারণ শুধুমাত্র কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ার RTOতেই এরকম প্রায় 6500 গাড়ির সন্ধান মিলেছে, যে গাড়িগুলো টেকনিক্যালি আনফিট, কিন্তু ভিন রাজ্য থেকে ঘুরপথে তারা ফিটনেস সার্টিফিকেট আদায় করে চলছে কলকাতার রাস্তায়। এই দুর্নীতি চক্রের শেষ কোথায় তা জানতে মরিয়া পরিবহন দপ্তর। আর এই পুরো বিষয় নিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য শুনব। আমরা বাহন পোর্টাল ধরে আমরা 6000-এর উপরে গাড়িকে চিহ্নিত করেছি, যে গাড়িগুলো
ওই অন্যান্য রাজ্যের প্রাইভেট এটিএস থেকে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করেছে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে এই গাড়িগুলোকে প্রডিউস করা হয়নি, কারণ হচ্ছে আমাদের রাজ্যে যে সিস্টেম আছে যে একটি গাড়ির ফিটনেস করতে হলে তাকে জিও ফেন্সিং করতে হবে, জিও ট্যাগিং। গয়ায় মহিলার উপর নারকীয় অত্যাচার, অ্যাম্বুলেন্সে গণধর্ষণের অভিযোগ। হোমগার্ডের পরীক্ষার জন্য এসেছিলেন মহিলা, ভর্তি প্রক্রিয়ায় দৌড়ানোর সময় বেহুশ হয়ে পড়েন, অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই গণধর্ষণের অভিযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।